আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি হয়তো সবাই ভালো আছেন। অনেকদিন পরে লাইভে আমরা, যদিও 11 people are watching. Hello guys. 32 6 to 68 to 70. তো সবার মনে হয়তো অনেক প্রশ্ন আমাদের নিয়ে। এই ঘটনার পরে আসলে আমি আর কোনো ভিডিও করি নাই। আজকে 6 নম্বর দিন মনে হয়, 7 নম্বর দিন, 7 দিন। তো যারা লাইভ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। হয়তো অনেক এক্সপ্লেনেশন আমরা দিতে পারি নাই, বিকজ আমাদের সাথে একটা ঘটনা যেটা ঘটে যায়, যারা পরে লাইভ সেভ থাকবে, যারা পরে দেখেন নাই এই ভিডিওটা থেকে জেনে নিয়েন। বিকজ আমরা একটা সিরাজগঞ্জ ব্লগে যাচ্ছিলাম আমরা সবাই। সিরাজগঞ্জ ব্লগটা এরকম, মানে আমরা 2015-তে সিরাজগঞ্জে এরকম একটা ট্রাভেল করছিলাম আর স্টান শো করছিলাম। তারপরে মাঝপথে যাওয়া হইতেন, সিরাজগঞ্জ যাওয়া হয় নাই মাঝখানে। তো এই হিসাবে একটা সিরাজগঞ্জ, তারপরে আমাদের যে একটা মানে আগে গাড়ি দেখতেন একটা এমজি সুয়ারদোর, ওটাতে আমরা ট্যুরে যেতাম। তো ওর একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে বেসিক্যালি, তো ওর রেস্টুরেন্ট ওপেনিংয়ে তো আজিমরে আমি কল দিছিলাম 10টায়। হ্যাঁ 10টায় দিছিলাম। 10টার পরে ও তো একটা ইভেন্টে ছিল, ইভেন্টের হচ্ছে বনানীতে নেভির একটা ইভেন্টে ছিল। তো বলছিলাম ভ্লগে যেতেছি, তুই কি যাবি কি না? বলছে হ্যাঁ ভাই যাবো। তো এরপরে ঘটনার যেটা ঘটলো, আমরা গাড়িতে জায়গা না হওয়ার কারণে আমরা বলছি কি যাওয়া দরকার নেই। পরের ফোনে আমি বলছি থাক, যাওয়া দরকার নেই। পরে বলছে না আমার চাইতে হবে। 12টা 5 আমি রিসিভ করছি, আমার ফোনের মধ্যে ফুটেজ আছে 12টা 5। তো 12টা 5 মানে মইন লাস্টের পর তুই পরে ফোন দিছিলি যে ও মন খারাপ করছে, ওরা নিতেছি না কেন? কজ আমি মানা করে দিছি, একবার বলে মানা করে দিছিলাম। মানা করাটা যদি মানা করাই থাকতো তাইলেই সব ঠিক ছিল। ও তখন মেসেজ পাঠিয়েছে যাওয়ার জন্য। তারপর মইন আবার ওরা ফোন দিছে। তারপর ওরা আমরা আমি সামনে বসেছিলাম, ওই গাড়িতে সামনে বসে আমরা সিরাজগঞ্জে পৌঁছাই হচ্ছে 3:30 4টার দিকে। 3:30 মনে হয়, 4টা মানে একদম ফজর আজানের মধ্যে। তখন আমরা খিচুড়ি না ফজরের আজানের আরো আগে, হ্যাঁ আজানের আগে পৌঁছে দিলাম। আমরা যখন বের হয়ে আমরা ওই জায়গায় যাইতে লাগি, মানে কড্ডার মোড়ে, হ্যাঁ ক্রসবার 3, তখন মানে ফজর আজানটা দিছি। আর ওই ক্রসবার 3 যে ওই প্লেসে তো আমি যাই নাই, নতুন একটা নাকি রাস্তা হয়েছে। তো ওইখানে যারা সিরাজগঞ্জে যারা ছিল, তো ওরাও বেসিক্যালি ওইখানে নিয়ে গেছিল। তো এখানে ওই যে মানে সূর্য উঠে, তো ওই জিনিসটা আর কি আমরা দেখতে গেছিলাম। তো ওইটার মানে ব্লগের ফুটেজ অলরেডি মানে আমার মেমোরি কার্ডে আমি পাইলাম। তো ওই ফুটেজগুলো ওইখান পর্যন্ত নেওয়া। তারপরে আমার গাড়িতেই উঠছে, মানে আমার গাড়িতে উঠছে। আর আমার গাড়িতে পিছনে উঠছিল, আমি সামনে বসছি তখন, আমার গাড়ির পিছনে বসছে। তারপর আমার গাড়ির আবার পিছনের গ্লাস অর্ধেক খুলে, মানে ভক্সির মধ্যে অর্ধেক খুলে এতটুকু গ্লাস থাকে। ওর আবার হাত বাইরে না এখান দিয়ে। তো ওর বলতেছে ভাই আমি সামনেরটাতে যাই আমি উপরে দিয়ে ভিডিও নিব, কারণ ওইখানে একটা ওই যে ইয়া ছিল, উইন্ডমিল যে বড় বড় পাখা আছে সিরাজগঞ্জের, টারবাইন গুলা তখন আলো হয়ে গেছে। তো ওই টারবাইন গুলোর ফুটেজ নেওয়ার জন্য ওইখানে উঠছিল। ফুটেজ কিন্তু ওইটার নেওয়ার কথা, মানে ওই জায়গা টারবাইনে, মানে যে টারবাইনের ফুটেজ, মানে ওখান থেকে বের রাস্তা, ফাঁকা রাস্তা কিছু নাই। তারপর আমরা ওইখান দিয়ে বামে বেরে সিরাজগঞ্জ সদর, মানে সদরে ঢুকলাম, মানে সদরের যে ঢুকছি এসএস রোড, মানে আবার যার সুয়ার্দ যে রেস্টুরেন্ট ওপেন হবে ওইটা হয়েছে আবার ওই যে ওই মানে পোল থেকে একটু আগে হাতের বাম পাশে। তো সুয়ার্দ আবার স্লো করছে গাড়ি, স্লো করে দেখতেছি কি ভাই এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। পরে আমি এভাবেই দেখলাম। আর মানে যেই ব্রিজটাতে আমরা মানে উঠলাম, ওই ব্রিজটার আসলে কোনো বোর্ড টোড ছিল না, মানে সে কোনো লেখা টেখা ছিল না যে এখানে একটা বড় মানে পিলার আছে। আর ওইখান দিয়ে গাড়ি মানে ব্রিজটা একটু উঁচা উঠা মানে সে বাম করে, মানে ওই সোয়ারদুর যে গাড়ি, ওই গাড়ি থেকে এটার গ্যাপ, ব্রিজের গ্যাপ হয়েছে এতটুক ছিল, মানে এতটুক। আর আমি যে গাড়িতে ছিলাম, আমার গাড়ির ছাদ পুরোটা বাইজা গেছে, মানে আমার গাড়ির ছাদ লেগে গেছে আর কি। ছাদ লেগে এরপর আমাদের গাড়িটা কতটুকু উঁচা, ওইটার ওই অ্যারাউন্ড থেকে মানে 6 ফিট, হ্যাঁ ওই উঁচা পর্যন্ত। ওই রেস্টুরেন্ট আমি এভাবে দেখা জাস্ট এভাবে তাকাইছি সামনে। তো ফার্স্ট অফ অল দেখছি যে আমি মানে ক্যামেরাটা উঠতেছে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট ক্যামেরাটা। তো এটা জাস্ট দেখছি আমি আকাশে উঠতেছে। আমি বললাম যে, তখন আমি দেখছি যে জাস্ট ওই যে খাম্বাটার মধ্যে বাড়ি খেয়ে ভাবছি ক্যামেরা ভাবছি। আর ও যখন এমনি উপরে তাকাইলো না,
তো আমি ভাবছি মানে ভয় পাইছে, ক্যামেরাটা ভেঙে বলছে। আর সবার আগে গাড়ি থেকে আমি নামছি ফার্স্ট, আমি নাইমা ক্যামেরা উঠে ওর হাতে দিতে গেছি, ওর কাছে, মানে আমি গাড়ির দিকে ওরে, তারপর আর আমাদের গাড়ি পিছনের মানে আমি যে গাড়িতে ছিলাম ওটার স্পিড ছিল মনে করেন 15, কারণ ওটা তো বার, ওটা এমনি লাভ দিয়ে উঠে তারপর এমনি বাইজাও যেতে পারে, যেহেতু আমার গাড়ি বেজে গেছে। তা আমি বাজা দিয়ে পরে গেছি, যখন আমরা হসপিটালে গেছিলাম তখন আমি গাড়ি নিচে দিয়ে ঢুকাই দিছি, মানে উপর দিয়ে ছাদ ঘষা গিয়ে গেছে আর কি পুরোটা। তো আর ওর গাড়ি থেকে এতটুকু গ্যাপ থাকে, ওরটা চলে গেছে, আর নিচেগুলো অনেকেরটা তো পিছনে ছিল, অনেকেরটা গেছে, আর ওই যে একটা ল্যান্সার ছিল ওটার সামনে, তো ওই ল্যান্সারের ওই সামনেটা ওইটা চলে গেছে। আমি ক্যামেরা যখন দিতে গেছি না, তখন দেখছি যে গাড়ির মানে সানরুফ ভাঙার ওখানে বসে আছে, মানে আর ও কিন্তু গাড়ির সামনে ছিল না, ও ছিল গাড়ির পিছনে ছিল, উল্টা হয়েছিল। উল্টা না হওয়ার কারণে ও দেখে নাই। তারপর আমরা যখন মানুষজন বলতেছে যে ড্রাইভার কি জানায় নাই যে ড্রাইভার নিচ দিয়ে নাকি পা দিয়ে ঠেলা দিছে, ভাই উপরে খাম্বা আছে, যেটা আমরা যে গাড়ি চালাইছে তার থেকে শুনতে পারলাম, মানে খাম্বা আছে। কারণ আমাদের মানে আমার গাড়ির ওর গাড়ির ডিস্টেন্স বেশি ছিল না, মানে কতটুকু হবে, 20 মানে একটা গাড়ির সমান ডিসটেন্স, একটা গাড়ির সমান ডিস্টেন্স সর্বোচ্চ। আমার গাড়ি তো আজমি চালাতেছে এটা 15, কারণ এই গাড়ি এখান থেকে উঠা আবার একটু উপর উঠে, তো উপর উঠার পরে তো ওই বাইরে যাওয়ার কথা জিনিসটা। তো ঘটনা যেটা ঘটছে, সুয়ার্দর গাড়ির ভিতরে গেছে, কিন্তু সুয়ার্দর গাড়ি অর্ধেক ঢুকছে, আর ওই টাইমে মাথাটা অর্ধেক ঢুকার কারণে হঠাৎ করে উঠছে, তো যেটা সানরুফের মানে একবার ইঞ্চি বরাবর এই জায়গাটা 3 সেকেন্ডের ঘটনা। 3 সেকেন্ডের উঠার পরে দেখলাম যে তখন পড়ছে, তখন আমি দেখলাম যে ব্লিডিং হইতেছে। তো তারপরে তাড়াতাড়ি সুয়ার্দ বলতো তাড়াতাড়ি জেনে নিয়ারেস্ট হাসপাতাল আছে, সেই হাসপাতালে তাড়াতাড়ি নেই। তো ওই হাসপাতালে নিল, আর আমার গাড়ি ওই পাশ দিয়ে পিছন দিয়ে ছাদ দিয়ে, কারণ আমার পিছনে একটা গাড়ি আছে, আবার সুয়ার্দর সামনে আবার আরেকটা গাড়ি। তো ওই ছাদ মেরে টান দিয়ে আমরা তাদের হাসপাতালে গেলাম, হাসপাতালে 4 তলায়, সিরাজগঞ্জ সদর হাসপাতাল। তো ওই হাসপাতালের ওই 4 তলা। তো ওরা তখন মনে ইসিজি করলো না, ইসিজি সাথে সাথে ইসিজি করলো। ইসিজি করার পরে ওরা আমার কিছু বলতেছে না, যখন আমি বললাম যে ভাই এটার কাহিনীটা কি একটু বলেন, ইমার্জেন্সি নাইলে আমরা এয়ার অ্যাম্বুলেন্স নেই, আপনি এটা, কারণ আমরা বুঝি নাই যে 15-20 খাম্বার সাথে যে এই একটা অবস্থা হয়ে যাবে। এ লাগছিল মনে পিঠে, লাগছে পিঠে, মানে যখন আমরা ওই লাশ মানে ইয়াতে সাতক্ষীরায় ধোয়, তখন দেখলাম যে ভাই কই লাগছে দেন তো, যে পিঠে লাগছে। পিঠে লাগার পরে পিঠে লাগছে না, তখন মাথাটা লাগছে তোর সানরুফে বাড়ি গেছে। সানরুফের গ্লাস কিন্তু অনেক হার্ড গ্লাস, তো 2টা সানরুফের গ্লাসই ভাঙছে। ভাঙিয়ে ও তোকার উপরে তাকাইছে, একটু তাকাই, আমি ভাবছি ওই তাকাইছে না, আমি ভাবছি যে ব্যথা পাইছে বা ক্যামেরা হাতে পড়ে গেছে। যখন গাড়িতে পড়ে গেছে তখন ওই নাকে দিয়ে ব্লাড আর কান মুখ দিয়ে ব্লাড দিকে আমরা নার্ভাস হয়ে গেছি। তারপরে ওই হসপিটালে বললাম ভাই দেখেন যদি এটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে বা এখান থেকে বেটার কোন জায়গা হসপিটাল আছে ওইটা দেখেন, কিন্তু ওরা আমাদের তখন জানায় নাই। মানে কতক্ষণ পরে জানছে, 20 মিনিট 25 মিনিট 20 মিনিট। তারপর বললেন ভাই এখানে আর ওখানে আইসিইউ, আমি বলছি একটা আইসিইউ দেন, এটা আইসিইউ তাও ইমিডিয়েট দেন, তাও দেখা যাক। ওখানে আইসিইউ নাই। তারপর বললো যে এনায়েতপুর। তারপর যখন আরেকজন ডাক্তার আসলো, তারপর ইসিজি করলো, তারপর সে বললো যে ভাই ডেড। 2বার ইসিজি করছি, 2বার, হ্যাঁ আমরা 2বার ইসিজি করলাম। তারপর এখন একটা মানে ফ্যামিলিতে আমরা কি অ্যান্সার দিব, সেই মানে অ্যান্সারের জন্য আমরা এই মানে ডেড বডি মনে করেন যে আজিমের যে লাশ, তো এটা নিয়ে আমরা চলে আসতে পারতাম সাতক্ষীরা। আমি বলছি ওখানে যাতে কোনো কোশ্চেন ওয়ার্ডটা যাতে না উঠে যে কি কারণে বা কিভাবে। তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী কাজ করেন। তারপর আমরা সিরাজগঞ্জ সদর থানা, হসপিটাল মেডিকেল রিপোর্ট, তারপর মানে ওদের ফ্যামিলি থেকে একজন আসতে হবে। আসলে ওর বাড়ি যে সাতক্ষীরা এটাও আমি তেমনভাবে জানতাম না, কারণ আজিমের সাথে আমার 2 বছরের কাজ, 2 বছর বেসিক্যালি মানজি এবং কাশফিয়ার শ্যুট করতো, আর হয়েছে আমার যে প্রমোশনাল কাজগুলা। তো মানে পুরো আমার বাসার মানুষ, একবারে বাসার সব, আমরা সব একসাথেই ইয়া করি। তা এখান থেকে মানে তারপর ফ্যামিলিরে মানে ওর ফিঙ্গার দিয়ে, তারপর ওর ফোনের থেকে ওর ফ্যামিলির নাম্বার বের করছে। তারপর যে মামা আসছে ঢাকা থেকে ওই যে আন্টিরে আনার জন্য, আমরা তখন যে সাতক্ষীরা দীপ্তরে আমাদের যে এমএসভিজেডের প্রেসিডেন্ট আছে দীপ্ত, ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে হাসিব চলে আসছে, হাসিব পাবনা ছিল, তো হাসিব আসছে মনে করেন 8টার দিকে, হ্যাঁ 8টার দিকে। তারপর হাসিব আসছে 8টায়, তারপর আবার কাব্য আবার কুষ্টিয়া থেকে চলে আসছে, ওর আসছে 9টায়, আসছে 9টার দিকে, 9টা 9:30টার দিকেও আসছে। তো ওইখানের যে প্রসিডিওর মানে থানার ওখান থেকে আপনার লাশ বের করতে হলে আপনার ইয়া থেকে
ফ্যামিলি থেকে পারমিশন নিতে হবে, ফ্যামিলি, permission, তারপর এখানে পুলিশ ক্লিয়ারেন্স আছে, থানা থেকে একটা ক্লিয়ারেন্স আছে, তো ক্লিয়ারেন্সে একটা তদন্ত আছে। আমি বলছি যে মানে সব তদন্ত করেন, যা আছে একবারে সব লিগ্যাল প্রসিডিওর যেটা সেটাই একবারে করেন। তো ওনারা আবার ওই যে মানে বড় পুলের যে বড় সিসিটিভি পুলের ফুটেজ, CCTV সিসিটিভি footage। ফুটেজ মানে ওই মানে থানা থেকে পুরো যে এসআই ছিল উনি আবার কোনো সিসিটিভি ফুটেজ, ওসি কি জানি নাম, সাগর দেখছে, সাগর থানায় ছিল, সাগর এবং সারিয়ার মাহমুদ এই দুজন ছিল থানায়। তো এই জায়গার যে সিসিটিভি ফুটেজ দেখছে, তারপর দেখলো যে এটা বাড়ি 2-3 সেকেন্ডের একটা ঘটনা। তারপর আমরা যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে, যে হাসপাতালে যে ডাক্তারদেরকেও বললাম যে যদি আর বলেন যা যা আছে, তো এই ডিটেলস চেক করে এবার আমাদেরকে লাশ ছাড়ছে মনে হয় 3টার দিকে, হ্যাঁ 3টার দিকে। তো 3টার দিকে ছাড়ার পরে আমরা এই লাশ নিয়ে মানে সবাই মানে যারা ছিল, রহিমরা আবার ঢাকা থেকে আসছে মানে সকালবেলা। তোরা পৌঁছেছিস মনে হয় দুপুরের পরে, তাও 2-3টার দিকে। দুইটা আমরা লাশ পাইছি 3টার দিকে। তো হাইওয়েতে ছিল বনগাঁওয়ের দিকে, মানে বনগাঁও যে আর নাটোরের রাস্তাটা, নাটোরের হাইওয়েতে কাছেকাটা রোডে। তো ওইখান থেকে আমরা মানে সবাই একবারে সাতক্ষীরা চলে যাই এবং সাতক্ষীরায় 11টায় দাফন হয়, 10:30টায় বসে জানাজার নামাজ, না 11টায় 11টা জানাজার নামাজ, 12টায় হচ্ছে 12টা না তো 11:30, 11:30 ভিতরে দাফন 11:30টার মধ্যে আমরা দাফন কাজ শেষ করে মানে সবকিছু বুঝাই দিয়ে তারপর আমরা ঢাকা আসছি এরপরের দিন মানে সকাল 7টা বাজে। তো 4 দিন আগে মানে 4 দিনের দিন মানে 4 দিন আমরা তো আসছি পরশু দিন, হ্যাঁ পরশুদিন আমরা পরশু দিন মানে 4 দিনে আমরা পরশু দিন সাতক্ষীরা গেছিলাম। আমরা যারা আছি এরা সাতক্ষীরা গেছিলাম। তো সাতক্ষীরা যে কবর জিয়ারত করে আসলাম, তারপর যে আন্টির সব কিছু মানে দেখে শুনে বলে আসছি যে আমার যতটুকু দায়িত্ব সেটা থেকেই। এই দায়িত্ব কোনোদিন শেষ হওয়ার নাই, কারণ হলো ও আমাদের ভাইয়ের মতো, অ্যান্ড ওর মায়ের আরেকটা আরো সন্তান হিসেবে আমরাই। সো আমরা যতদিন আসি ততদিন ওর মার দেখাশোনা সব অবশ্যই আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা করে যাব। এটা নিয়ে মানে অনেকেই না মানে আসলে ওই দিন আমি আসলে তেমন ভাবে আপনাদের যে সোশ্যাল মিডিয়া মানে এই সোশ্যাল মিডিয়া জিনিসটা মানে কি পরিমাণ আসতে পারে মানে এটা আমি আসলেই বুঝি নাই। কজ ওই দিন আমার ফোন আমার কাছে ছিল না, কজ আমি সেই পরিস্থিতিও ছিলাম না। তারপরও সব এক্সপ্লেনেশন মানে করার মতো ক্ষমতাটা আমার এখন নাই, কজ এটা এক্সপ্লেনেশন করার, কজ আমি আমার ভাই হারাইছি এটা আমি জানি। অ্যান্ড সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা টিমমেট বা প্রত্যেকটা যারা আমার সাথে কাজ করে এদেরকে আমি কি পরিমাণ ভালোবাসি। মানে নিউজ এরকমভাবে নিউজ হয়েছে শামীম রে নিয়ে, আজমির রে নিয়ে, আজমির এভাবে 2টা কনফ্লিক্ট, ইন্ডিপেন্ডেন্ট থেকে আমারই নিয়ে। তো অ্যাক্সিডেন্ট মানে এটা যদি আমি মানে বাঁচাতে পারতাম ভাই, আমি আমার যথেষ্ট চেষ্টা করতাম যদি একবারে মানে ওই ফুটেজ মানে ওখানে আমি চেষ্টা করলাম যে ভ্লগের কি ওখানে কোনো ও কি কারণে দাঁড়াইছিল। কারণ আমি মানে আমার যারা সিনেমাটোগ্রাফার আমি সবসময় বলি যে ভাই আমি কথা বলার পর 5টা সিনেমেটিক নেস এরপর আর দরকার নাই, কিন্তু ওই পর অনেকগুলো সিনেমেটিক ছিল, ব্যাকআপ রাখে, ও এক্সট্রা ব্যাকআপ রাখে। আজিম আমার একটা ছেলে যে মানে ও সবসময় ফুটেজ ব্যাকআপ রাখে, হাসিবের সাথে কোনো কাজের কমতি রাখে না। আমরা নরমালি কোনো ব্লগে গেলে ফুটেজে 30 জিবি আর আজিম গেলে হয় 60 জিবি, কারণ হলো ওখানে মানে ব্যাকআপ ছাড়া যাবে না, ব্যাকআপ ছাড়া যাবে না, যেহেতু হাসিব এডিট করে আজিম শুট করে। তো এখানে এদের দুজনের কমিউনিকেশন ইনবক্স হচ্ছে এরকম যে মানে ফুটেজ মিস যায় না, ফাইল পাঠাইতে যা হোক কিন্তু ফুটেজ এতগুলো থাকা লাগবে। কারণ ওখান থেকে অনেকগুলো ফুটেজ হয়েছে, আমি বলছি যে এত ফুটেজ আর কি দরকার, যা শহরের আমার হাতে ছিল হয়েছে মানে ড্রোনের রিমোটটা, জাস্ট আমরা একটা জায়গায় যেয়ে ড্রোনটা ফ্লাই দিব, এতটুকুই এনাফ ছিল। তারপর তো আমরা ওই যে রিসোর্টে চলে যেতাম। তো ওইখান থেকে 2-3 সেকেন্ডের মাঝখানে যা হয়ে গেছে অ্যান্ড এটা কখনো ফিরে আসবে না। অ্যান্ড আপনারা যারা আছেন সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে জান্নাতবাসী করে থাকে। কারণ আমি জানি আমি আমার ভাই হারাইছি অ্যান্ড এখানে মানে এত মানুষের এত কমেন্ট, আসলে আমরা মানে কন্টেন্ট বানাই, মানে কন্টেন্ট বানায়ও যে মানে এই একটা অবস্থার ফেস স্বীকার করতে হয়, বিকজ ফ্যামিলি সবারই আছে, প্রত্যেকটা ফ্যামিলি। কারণ এরকমভাবে এক এক দিকে নিউজ গেছে, আজমিরের আম্মা আজমিরের ফোন দিয়ে কান্দাকাটি আজমির আছে কিনা, শামীম ওখান থেকে ফোন দিয়ে একটা, আমার বাসা থেকে একটা জিনিস। তো মানে প্রত্যেকটা জিনিস আমরা আসলে পুরো একটা ইয়ার মধ্যে ছিলাম, বিকজ নিউজ আসলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেগুলো ফেক
রিয়েল যেটা আমরা একবারে গুছাই লিখছি, কারণ আমরা জিনিসটা মানে আজিমের যারা ফ্রেন্ড সার্কেল মানে ওদের সাথে ওয়েডিং করে, ওয়েডিং শুট করে, রুমমেট যারা সবাই ছিল, পয়েন্টে পয়েন্টে বোঝানো সবাই ছিল। তারপর আমরা যে আমাদের যে ফোনের যে ভিডিওগুলা, তারপর হচ্ছে যে ক্যামেরার যে ভিডিওগুলা, আসলে এগুলো সবগুলো ওদেরকে দেখাইলাম। টাইমিং, হসপিটাল, পুলিশ, ওইখানে আজিমের সব। ফ্যামিলি উপস্থিত হ্যাঁ, ছিল। ফ্যামিলির উপস্থিতি ছিল সব ইয়াতেই। হয়তো আপনারা ভাবতেছেন যে এই জায়গায় আমার কিছু একটা, আমি কিছু একটা করছি। আর ভাই এত খারাপও আমি না। মানে মানুষজন মানে সবচেয়ে বেশি খারাপ লাগে হলো ভাই একটা জিনিস, মানে ঘটনাস্থলে ছিলাম আমরা, সবকিছু এখানে দেখছি যে আমরা। আমি একা ছিলাম বিষয়টাও তেমন না, এখানে ছিল প্রায় 20-25 জন। আমরা সব দৌড়াদৌড়ি করছি জাস্ট মানে, কারণ আমরা মানে আমরা তো সিরাজগঞ্জে তাড়াতাড়ি আসার কথা ছিল। যমুনার ওই পারে পুরোটা জ্যাম 2 ঘন্টার জ্যাম ছিল। এখনো স্টিল 13 ঘন্টা জ্যাম চলে যায়। ওই জ্যামটা, ওই টাইমটার মধ্যে আমরা গেছিলাম, 2 ঘন্টার জ্যাম ছিল। নাইলে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, তাড়াতাড়ি আমরা হোটেলে ঢুকে যেতাম। বাট এটা এখন মানে পুরোটাই একটা ইয়ার ওইদিন মধ্যে। বোঝা গেছে যে মানে মৃত্যু মানে যে কোনো সময় কারো চলে আসতে পারে। মানে চোখের সামনে ভালো মানুষ ভাই আমাদের সাথে বসা, একসাথে আমরা গেলাম লাস্ট, মানে আমাদের সাথে একসাথে বসে খাইতে বসছে, বললো যে খাবে না, প্রোগ্রামে খাই আসছে, খাই আসছে। কারণ আমি আমি ওরা খোঁচা মেরে বললাম যে ইরে কাচ্চি বেশি খাইছিস না? আচ্ছা না, আজকে মানে খাইছি। তারপরে যে সামিন চিপস চিপস দিয়েছিল, পরে চিপস খাইলো, চিপস খেয়ে গাড়ির সামনে গেল। তো একটা জিনিস ভাই বুঝলাম যে মৃত্যু ভাই কখনো মানে এটা কোনো সেকেন্ডের ইয়া নাই। এই আপনার সাথে মানুষ আছে, এই মানুষ নাই, এই জিনিসটা আমি, কারণ আমি এই টাইপের জিনিস কখনো ফেস করি নাই। এটা দেখার পরে আমি বুঝতে পারছি যে মানে ওনার যে ফ্যামিলি, তারপর বললাম এটার কোনো সেকেন্ডের ইয়া নাই। এখন আমি ধরেন 7 কিলো থেকে আমি আসতে, আমিও গাড়িতে এক্সিডেন্ট করে এই নাই হয়ে যেতে পারি। তো এতটুকুই আপনাদের কাছে, এতটুকুই ক্লিয়ার করার ছিল। And, সবাই ওর জন্য দোয়া করবেন। এবং অনেকেই যে পরিবারের থাকার বিষয়টা বলছেন, আসলে আমি মনে একটা ছেলে যে আমি যেহেতু বাকি মানুষগুলোর দায়িত্ব পালন করতে পারি, তো আমি এই দায়িত্বটাও পালন করতে পারবো। সেটা নিয়ে আমার কখনো কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে না আপনাদের, কারণ আমি সেই দায়িত্বগুলো পালন করে আসছি। আমি পরশুদিনই আসছি সাতক্ষীরা থেকে। তো আমি যে মিলাদ, তারপর হচ্ছে এতিমখানায় খাওয়ানো, তারপর হচ্ছে যে বলছি কবর ওখানে যে কোরআন শরীফ ইয়া করতে পড়তে, যারা দেখাশোনার জন্য যে আমাদের ওখানকার ও, স্থানীয় যারা আছে, চেয়ারম্যান সহ হ্যাঁ চেয়ারম্যান সহ সবাই আমরা বলে দিয়ে আসছি। আর আমাদের ফার্স্ট কমিউনিকেশন হচ্ছে আজিমের একটা বড় ভাই আছে, মালয়েশিয়াতে আছে, ওনার সাথে আপন বড় ভাই। তো ওনার সাথে আমরা কমিউনিকেশন করে সব কিছু যতটুকু ওনার দায়িত্ব, মানে উনি তো এখন আসতে পারতেছে না, তো সেই দায়িত্বটা যতটুকু আমাদের একদম করা দরকার শেষ পর্যন্ত আমরা করে আসছি। আর ইনশাল্লাহ সামনেও করে যাব, সেটা নিয়েও আপনাদের টেনশন করতে হবে না। তো এতটুকুই বলার ছিল আপনাদের সবাইকে। আর ভাই ওই যে লাস্ট কথা যেটা হলো, মানে আমাদের প্রত্যেকটা স্টেপ আজিমের ফ্যামিলির সাথে শেয়ার করে প্রত্যেকটা স্টেপ আমরা আগানো হয়েছে। আমরা নিজেদের ইচ্ছা মতো বা আমাদের নিজেদের ইচ্ছায় কোনো স্টেপ নেওয়া হয়নি। প্রত্যেকটা স্টেপ মানে আজিম ওখান থেকে হসপিটাল থেকে শুরু করে আজিমের বাসা থেকে শুরু করে এখন পর্যন্ত যত যা হচ্ছে সব আজিমের ফ্যামিলির সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব শেয়ার করে দেন আমরা আগাচ্ছি। আর ব্যাপারগুলো খারাপ লাগে কি, কিছু মিস ইনফরমেশনের কারণে আসলে মানুষ অনেকভাবে নেয় ব্যাপারগুলা। তো যারা ফাহিম ভাইকে চিনে, আমাদেরকে চিনেন, আপনারা তো জানেনই আমরা কেমন। সো যারা এসব উল্টাপাল্টা কমেন্ট করেন, আসলে একটু জেনে শুনে তারপর করেন, নাহলে জিনিসগুলো আমরা এত চেষ্টা করছি, এত কিছু করছি, করার পরও যদি এই ধরনের নেগেটিভ কথা শোনা লাগে তাহলে জিনিসগুলো খারাপ লাগে। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কি বলবেন না বলবেন। বাট হচ্ছে আমরা জানি বা ফাহিম ভাই সহ জানে যে সবকিছু আমরা পজিটিভলি আগাইছি, আমরা নেগেটিভ কোনো কিছু করি নাই, কোনো ইনফরমেশন আমরা লুকাই রাখি নাই, যা সামনে ছিল আমরা সবকিছুই ক্লিয়ার করছি, এটাই। আর মানে অনেকে হয়তো ভাবে যে আমার টিম মানে অনেক বড়, এখন এই বড়টা আসলে আমি কমাইতে চাই। এরা মানে ট্যুরে যাওয়ার জন্য, মানে সবাই এখানে মানে যারা আছে আমার সাথে কাজ করে, ট্যুরে যাওয়ার জন্য মানে সবাই মানে আমারে ধরে, মানে এভাবে যাইতে হবে, এভাবে যেতে হবে, এভাবে যেতে হবে। তো এইখানে যে একটা অ্যাক্সিডেন্ট এভাবে হয়ে যায়, এটার দায়ভার যেহেতু আমার উপরে এসে পড়ে, তো এভাবে মুভ করা আমাদের খুব কষ্টকর জিনিসটা। কারণ মানে আমি চেষ্টা করি মানে এদের যারা আছে প্রত্যেকটা মানুষ, এখন ভ্লগ তো জাস্ট আপনারা একটা ফুটেজ দেখেন, মানে 30 মিনিটের ভ্লগ দেখেন, দেখার পরে এরকম মানে শেষ, আপনাদের 30 মিনিটের একটা ভ্লগ চলে গেছে। কিন্তু ওইখানের কাজের পিছনে আমাদের অনেকগুলো এফোর্ট আছে। তো সেই এফোর্ট থেকে সবাই কাজগুলো করে।
এটাই। অ্যান্ড অনেক মানুষের যে কমেন্ট, এগুলো আসলে বাসার মানুষও যখন এসে আমার বলে, তো দ্যাটস ওয়াই মানে আমি এতদিন আসলে চুপ ছিলাম। মানে আমি বাসার মধ্যেই, মানে একদম একদম পুরা বাসার মধ্যেই। তো ওইখান থেকেই তোরা সবাই আসলো এক্সপ্লেনেশন, কাজ আমার স্বাভাবিক হইতে টাইম লাগছে, কজ আমি একটা জিনিস নিজের চোখের সামনে দেখছি তো, কারণ পিছনের গাড়িতেই তো আমি ছিলাম। আর বাকি যেই মানে যত কিছু আমরা আজিমের ফ্যামিলির সাথে ইয়ে করছি, কথা বলে আসছি। ওটাই। আর হলো একটা জিনিস কি, মানে ওই দিনের পর, মানে ওই দিন আসার টাইমে ফাহিম ভাই আমাদেরকে গাড়ির মধ্যে একটা কথা বলছিল, সেটা হলো তোদের সাথে এখন থেকে কিভাবে ঘুরবো, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব ওনার ভিতর আছে। And উনি ওইরকম চিন্তা করে বলে আজকে ওই কথাটা উনি ওই দিন বলতে পারছে। তাহলে বুঝে নেন ভিতরে কিরকম একটা ভয় ঢুকছে। যেমন আরেকটা ব্যাপার, অ্যাক্সিডেন্টের অনেক পরেই আমি গেছি, অনেক পরেই। আমি দুপুরে গেছিলাম, কারণ আমি ফাইম ব্যাতে শোনার পরে আমি ভালো স্পিডে গেছিলাম, যেহেতু আমাদের টিমমেট বা আমাদের আজিম নাই, এটা শোনার পর তো আর মানে বসে থাকা যায় না। তো এখন আমি ওরে দেখতে গেছি, প্লাস হচ্ছে ওর জানাজার নামাজ পড়তে গেছি, ওরে দাফন করতে গেছি, দাফন করার সময় আমিও ছিলাম। তো একটু তাড়াহুড়ো করেই গেছিলাম। তো এখন যাওয়ার পথে যদি আমার কিছু হইতো, আমার তাইলে তো মানে এখানে ফাইম ভাইকে বা আমার টিমমেটকে দোষ দেওয়ার কোনো রিজন দেখতেছি না, কারণ আমার মৃত্যু যদি লেখা থাকে, আমি দেখা গেছে এখন লাইভে আছি, আমি বাসায় যাওয়ার সময় আমি মরে যেতে পারি। এটাই আর কি। এখানে আসলে আমরা হয়তো আজিমকে আর ফিরে পাবো না, বাট ওর স্মৃতিগুলা সারা জীবন মানে চোখের সামনেই থাকবে। আর ফাহিম ভাই তো বলছে যে তার ফ্যামিলি দেখাশোনা ফাহিম ভাই করবে, আমরা আছি। সো দোয়া করবেন সবাই আমাদের জন্য, সেটাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই অ্যান্ড দোয়া রাখবেন। আর আজিমের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। অ্যান্ড এতটুকুই বলার ছিল। অ্যান্ড হয়তো মানে 6 দিন আসলে ছিলাম না, কজ এই এক্সপ্লেনেশন আমার মানে এইগুলোও আমার এক্সপ্লেনেশন দেওয়া লাগবে জিনিসটা। মানে এখন ভাই অ্যান্ড ভ্লগ সবাই করে, মানে যারা আছে অনেক টিম, তো এটা আমার সাথে সবচেয়ে বেশি মানুষ কাজ করে অ্যান্ড কাজ করে। তো এদেরকে আমি সবসময় আমার বাসায় যেখানে এদের মানে সবচেয়ে বেশি ভালো চোখে দেখি, অ্যান্ড সব মানে ওদের যত খুশি যা আছে সব কিছু মানে ওদেরকে দেওয়ার চেষ্টা করি সবারই। এখন আমি যতটুকু করি মনে করেন যে এদেরকে সেই পর্যন্তই আমি নিয়ে যাই, এটাই আমার সবসময় টার্গেট থাকে। কজ আমি সবসময় একটা কথা বলছি আগে থেকে, যখন আমি ভ্লগ করি, আমি একা উপর উঠতে চাই না, আমি আমার যারা সাথে আছে এদের সবাই নিয়ে উপর উঠতে চাই। তো এটাই সবসময় আমার টার্গেটে থাকে অ্যান্ড এই কাজটাই আমি সবসময় করি। আমি বাইক চালাইলে এদেরকেও একটা করে বাইক দিয়ে দিই, আমি মনে করেন যে একটা কিছু কিনলে এদেরকেও একটা একটা জিনিস দিয়ে দিই। তো তো এই ফ্যামিলি নিয়ে সেই জিনিসটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, সেটা আমি আসি ইনশাল্লাহ, আমি কথা দিয়ে আসছি এবং ওই দায়িত্ব আমি পালন করব। এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।